কেশবপুর নামে একটা ছোট্ট গ্রামে মালতী তার দুই ছেলেকে নিয়ে থাকতো। তবে মালতী তার দুই ছেলেকে বিয়ে দিয়েছিল, সে বাড়িতে বৌমা নিয়ে এসেছিল। তবে তার বড় বৌমা ছিল খুবই কালো কিন্তু গুণবতী, এবং তার ছোট বৌমা ছিল খুবই সুন্দরী এবং রূপবতী, কিন্তু তার সৌন্দর্য নিয়ে তার অনেক অহংকার ছিল। বলছিলাম ছোট, শোন না রে বোন আমার, একটু উঠোনটা ঝাড় দিয়ে দে না, কারণ আমার এদিকে অনেক কাজ পড়ে আছে। তুই শুধু উঠোনটা ঝাড় দিলেই হবে রে। তখন রূপা মনে মনে ভাবতে থাকে, এই উঠানে এত ধুলোবালি পড়ে আছে, আর যদি এক্ষুনি আমি ঝাড় দিতে যাই তাহলে আমার ধুলোবালি তো গায়ে ভর্তি হয়ে যাবে। দূর, এত সুন্দর চেহারাটা পুরো নষ্ট হয়ে যাবে। না না, আমার কোনো বাহানা করতে হবে, আমি এসব উঠোন টুটন ঝাড় দিতে পারবো না। দিদি জানো তো, কাল না আমার হাতে না খুব জোরে লেগেছে, তো সেই কারণে না হাত পুরো ব্যথা আছে, আর নাড়তে চড়তে কিচ্ছু করতে পারি না। আমি না কি বলি বলো তো, উঠোনটা মনে হচ্ছে ঝাড় দিতে পারবো না। দিদি তুমি একটু কষ্ট করে করে নাও না। আচ্ছা ঠিক আছে রূপা, তাহলে আমি কাজগুলো করে নিচ্ছি। আমি তো জানি না যে তোর হাতে কিভাবে লেগেছে। ঠিক আছে বোন, তোর করতে হবে না, আমি এক এক করে সব কাজ করে নিচ্ছি। তুই যদি আমাকে একটু সাহায্য করতিস তাহলে আমার কাজগুলো যে এগিয়ে যেত, না হলে যে সংসারে অনেক কাজ পড়ে আছে রে। ঠিক আছে, তুই বিশ্রাম কর গিয়ে। রূপা মিথ্যে কথার বাহানা দিয়ে সে ওখান থেকে চলে যায়। তারপর আলো বাড়ির সব কাজ এক এক করে করতে থাকে। কি গো বৌমা, তুমি এখানে একা একা বাড়ির সব কাজ করে যাচ্ছ সেই সকাল থেকে মা? তা ছোট বৌমা কোথায় গেল? ওকে তো এখানে ধারে পাড়েও দেখতে পাচ্ছি না মা। মা কি বলি বলুন তো, ছোটটার না হাতে কিভাবে লেগেছে, তাই সে হাত নিয়ে কোনো কিছু করতে পারে না। তাই তো আমি বললাম যে তুই বাড়িতে একটু বিশ্রাম কর, তাই তোকে আজকের কোনো কাজকর্ম করতে হবে না। তাই তো আমি বাড়ির সব কাজগুলো একা একা করছি। আচ্ছা বুঝেছি বুঝেছি, ও সব বাহানা, ওর কোনো হাতে টাতে কিচ্ছুই লাগেনি। এতদিন ধরে আছি আর তুমি ওর বুঝতে শেখোনি এখনো পর্যন্ত বড় বৌমা, যে ও কি বলতে চায় না বলতে চায়। ওর সব বাহানা, ওগুলো কাজ না করার বাহানা। ও তো সবসময় রূপচর্চা করতেই ব্যস্ত থাকে। কিন্তু মা, কারো কি হাতে লাগলে সে কি মিথ্যে কথা বলবে? আর ছোট এমনভাবে কেন মিথ্যে কথা বলবে বলুন তো? আরে বৌমা, ওসব তুমি বুঝবে না মা, তুমি যে অনেক সাধাসিধে, তাই তোমাকে যে কেউ বোকা বানিয়ে চলে যেতে পারে। কিন্তু আমি যে বয়স হয়েছি, আমার 7 গালে গিয়ে 1 গালে ঠেকেছে, এমনি এমনি কি চুল পেকেছে? আচ্ছা ঠিক আছে মা, যা হওয়ার হয়ে গেছে। চলুন তো, এবার আমি আপনাকে খেতে দিই। আপনার তো মনে হয় খুব জোরে খিদে পেয়েছে। চলুন মা, আর কথা বলতে হবে না। হ্যাঁ হ্যাঁ বৌমা চলো, খুব জোরেই খিদে পেয়েছে। চলো এবার যে খেয়ে নিই গে। কে গো শুনছো? বলছি এই গ্রামে সব থেকে বেশি সুন্দরী কে বলো তো? আরে গিন্নি, এ আবার কি প্রশ্ন করছো বলো তো দেখি। আরে বলো না, এই গ্রামে সব থেকে বেশি রূপবতী কে বলো তো? গিন্নি, এই গ্রামে তুমি সবার থেকে বেশি সুন্দরী, তোমার থেকে রূপবতী আর কেউ নেই। হ্যাঁ, সেটাও জেনে রাখো যে আমার থেকে কেউ সুন্দরী হতেও পারবে না। জানি না মা তোমাকে কি দেখে যে আমার সাথে বিয়ে দিয়েছে, তা কে জানে। তোমার থেকে আমি আরও ভালো ছেলে পেতাম, বুঝেছো? কারণ আমার এত সুন্দর দেখতে যে কোনো ছেলে দেখলেই আমার পছন্দ করে নিত। কেন গিন্নি, এইসব তুমি কি কথা বলছো? আমি কি দেখতে খারাপ নাকি? না, আমার মধ্যে কি কম আছে বলো তো দেখি। হ্যাঁ, যাও না একটু রায়নার সামনে গিয়ে দাঁড়িয়ে দেখো নিজের চেহারাটা, তারপর বুঝতে পারবে তোমার সাথে আমার একদম মানায় না, বুঝেছো? তুমি কোথায় আর আমি কোথায়। জানি না কোন দুঃখে যে মা তোমার সাথে আমাকে বিয়ে দিয়েছে, তা কে জানে। দেখো গিন্নি, এত বেশি রূপের অহংকার করা ভালো না। আজকে তোমার রূপ আছে তো কালকে নাও থাকতে পারে, তবে মানুষের মনে গুণটা বেশি থাকা দরকার।
কিন্তু সেটা তো তোমার মনে নেই। যত সব সারাদিন বসে রূপচর্চা করতে থাকে। এই শোনো, একদম বাজে কথা বলতে আসবে না আমার সামনে। তোমার কপাল ভালো যে আমার মতো এত সুন্দরী একটা মেয়ে পেয়েছে, তা না হলে ওই দিদির মতো একটা কালো পেতনি তোমার কপালে জুটতো, বুঝেছ? যত সব। কেন গিন্নি, তোমার রূপটা কি নিয়ে আমি ধুয়ে ধুয়ে জল খাবো নাকি? হ্যাঁ, তা তো একটু খেতেই পারো, যদি তোমার চেহারাটা আমার মতো সুন্দর হয়ে যায়। যখন আমাকে নিয়ে রাস্তাঘাটে বেরো তখন পাশের পাশের লোকেরা তো সব আমার রূপের প্রশংসা করে। কেন, তোমার ভালো লাগে না বুঝি? দূর, সরো তো দেখি। আমাকে এখন ঘুমাতে দাও। সবসময় রূপ রূপ আর রূপ। সারাদিন ঘরে বসে বসে শুধু এই করতে থাকে। কালকের আমার উঠতে হবে, সরো দেখি, আমি শুয়ে পড়ি। হ্যাঁ তাই তো, আমি একটু সুন্দরী বলে সবাই আমার রূপটা নিয়ে খুব হিংসা করতে থাকে। হুম। বলছিলাম মা, একটু চলুন না আমার সাথে, আমার পিঠে একটু সাবান দিয়ে দেবেন চলুন। আমার না পিঠেতে হাত যাচ্ছে না, তাই আমি ভালোভাবে সাবান দিতে পারছি না। চলুন মা, আপনি তার চেয়ে একটু দিয়ে দেবেন। শোন ছোট, মায়ের বয়স হয়েছে, আর মা যদি এই বয়সে কলতলায় যদি একবার পা স্লিপ করে পড়ে তাহলে যে আর দেখতে হবে না মাকে। তার চেয়ে চল, আমি তোর পিঠে সাবানটা ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। না দিদি, থাক থাক, তোমাকে আর লাগাতে হবে না। তোমার ওই কালো শরীর নিয়ে যদি তুমি আমার গায়েতে স্পর্শ করো, জানি না, তাহলে আমিও তোমার মতো ওরকমই কালো হয়ে যাব। না, তোমার হাতে আমি সাবান মাখবো না। ছোট বৌমা, এইসব তুমি কি বলছো? একবার কি জানো তুমি এইসব কি কথা বলছো? আর কাকে তুমি এইসব বলছো? যেই মেয়ে আমাদের বাড়ির জন্য সারাদিন পরিশ্রম করে যায়, এত রান্না বান্না করে, তার হাতে তো রান্না খাও, আবার বলছো যে তার হাতে সাবান মাখবে না তুমি? ছোট, তুই এমন কথাটা বলতে পারলি বোন আমার? আমি যে তোকে বোন হিসাবে কত ভালোবাসি রে, বোনের জায়গা দিয়েছি, আর তুই এমনভাবে বললি। আমি কি করব বল? যদি ভগবান আমাকে কালো রূপে পাঠায়, তাতে আমি কি করতে পারি বল? আমি কি নিজের ইচ্ছায় কালো হয়েছি? কোনো মেয়ে কি নিজের ইচ্ছায় কালো হতে চায় বল? এই দুনিয়াতে কেউ কালোদেরকে পছন্দ করে না, আর তুইও এমনভাবে বললি আমাকে। কেন দিদি, আমি তো ঠিক কথাই বলেছি। একবার আয়নায় গিয়ে নিজের চেহারাটা দেখো না, তাহলে বুঝতে পারবি যে তুমি কেমন কালো। আর হ্যাঁ, থাক থাক, কাউকে অত সাবান মাখিয়ে দিতে হবে না আমায়, আমি নিজে নিজে মেখে নিতে পারবো। হুম। এইসব কথা শুনিয়ে ওখান থেকে রূপা চলে যায়। মা, আপনি বলুন না যে আমি কালো, সেটা কি আমার দোষ? তাহলে সবাই কেন আমার সাথে এমন ব্যবহারটা করে? কালো বলে কি তারা কোনো মানুষ না? বড় বৌমা, তুমি কষ্ট পেও না ওর কথায়। ওর তো এখনো আক্কেলটাই হয়নি যে কোথায় কি কথা বলতে হবে। মা, তুমি চুপ করো মা, আমি তো জানি যে তুমি কেমন না কেমন। মা, যখন বাইরের মানুষরা কালো বলে সেটা মানা যায়, কিন্তু ঘরের মানুষরা যখন অপমান করে কালো বলে, তখন সেটা অনেক কষ্টকর হয় মা, অনেক কষ্টকর। সেই ছোটোবেলা থেকে শুনে শুনে আসছি আমি কালো, আমি কালো, অপয়া। কিন্তু মা, কেন কেন এমনটা হয় সমাজে, যে কালোদের কেন মূল্য দেওয়া হয় না মা? কষ্ট পেও না বড় বৌমা, একদিন ছোট বৌমা তার নিজের ভুলটা বুঝতে পারবে মা। তোমার কতটা কষ্ট হচ্ছে সেটা আমি বুঝতে পারছি গো মা, আমি বুঝতে পারছি। আর তোমার যে গুণ আছে সেটা আমি জানি মা। ভগবান হয়তো তোমার রূপ দেয়নি, কিন্তু তোমার মধ্যে যে সব কিছু পরিপূর্ণ করে পাঠিয়েছে মা। আলো গায়ের রং কালো হওয়ার কারণে রূপা যখন তখন আলোকে কথা শোনাতে থাকতো। এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়। আমি অনলাইনেই দেখেছি সবাই ওই সব ক্রিম টিম মেখে কত পরিষ্কার হয়ে যাচ্ছে, আর আমি কিছু না মেখেই তো এত সুন্দর। তাহলে যদি ওগুলো মাখি তাহলে আরও কত সুন্দর হয়ে যাব। একবার মেখে দেখতে হবে। আজকের আমার বরটা আসুক, ওকে পটিয়ে পাঠিয়ে ওই ক্রিমগুলো কিনে আমি মাখবো, তাহলে যে আমি আরও বেশি সুন্দর হয়ে যাব। আর তখন বাইরে থেকে আলো রূপাকে ডাকতে থাকে, রূপা, কই গেলি রে রূপা, একটু বাইরে আয় বোন। দূর, সবসময় ভালো লাগে না, সবসময় ডাকতে থাকে, এ কাজ করো, ও কাজ করো, সেই কাজ করো।
আর ভালোই লাগে না আমার। যাই দেখি কি আবার বলে। বলো দিদি, ডাকছো কেন এমন ভাবে? চল না রে বোন আমার, একটু পুকুর পাড়ে গিয়ে এই জামা কাপড়গুলো কেচে নিয়ে আসে। এতগুলো জামা কাপড় একা একা কিভাবে কাচবো বলতো বোন? তুই চল, একটু আমার হাতে নাতে একটু সাহায্য করে দিবি। তখন রূপা মনে মনে ভাবতে থাকে, দূর, আমার যেতেই ভালো লাগছে না পুকুর পাড়ে। একটা কাজ করি, যাই দিদির সাথে। যদি পুকুর পাড়ে কেউ থাকে তাহলে তারা তো আমার রূপের প্রশংসা করবে। যাই যাই। ঠিক আছে দিদি, চলো, যাচ্ছি তোমার সাথে। তারপর তারা দুই যাই মিলে পুকুর পাড়ে কাপড় জামা কাচতে যায়। আলো আর রূপা যখন পুকুর পাড়ে যায় তখন সেখানে গ্রামের আরো দুটো বউ ছিল। তখন তারা বলতে থাকে, বাবা, মালতী কাকিমার ছোট বৌমা পুরো রাজকুমারীর মতো দেখতে। কত সুন্দর রূপ রে বাবা! এত সুন্দর রূপ আমাদের গ্রামের একটাও কারুপ নেই। এত সুন্দরী যে কি বলবো। হ্যাঁ গো দিদি, একদম ঠিকই বলেছ। মালতী কাকিমার বড় বৌমাকে দেখো, হাড়ির পিছনের মতো কালো গায়ের রং। আর এদিকে ছোট বৌমার গায়ের রং দেখো, সোনার মতো চকচক করছে। বাবা, কি সুন্দর! তা ও ছোট বউ, এমন গায়ের রং কি করে বানালে বলো তো? আরে এইসব আপনারা কি বলছেন বলুন তো? এটা তো স্বয়ং ভগবান আমাকে দিয়েছে এমন রূপ। আর হ্যাঁ, আমি কিছু না মেখেই এত সুন্দর। তাহলে এটা বলুন তো, যদি আমি কিছু মাখি তাহলে আমি কত সুন্দর দেখতে হয়ে যাব? আরে ছোট বউ, তোমার কিছু মাখার দরকার নেই মা। তুমি না মেখেই এমনিতে এত সুন্দর। তার থেকে একটা কাজ করো, কিছু জিনিস টিনিস নে তোমার বড় জার একটু দাও। যদি একটু মেখে মুখে গায়ের রংটা একটু যদি ফেরে। হ্যাঁ, সেটাই তো বাকি ছিল। দিদি যতই কিছু মাখুক না কেন, দিদির গায়ের রং আর কালো থেকে সাদাই হবে না, এমনই থেকে যাবে গায়ের রং। দেখ ছোট, ভগবান আমাকে যেই রংটা দিয়ে পাঠিয়েছে পৃথিবীতে, আমি সেটা নিয়েই ভালো আছি। আর আমি এটা নিয়েই থাকতে চাই। আমার অত বেশি চাহিদা নেই। আর হ্যাঁ, আমার কোনো কিছু মাখার দরকার নেই। থাক থাক দিদি, তোমাকে আর বলতে হবে না। তুমি যে মন থেকে বলছো না সেটা আমি জানি। আর হ্যাঁ, তুমি যে আমার সৌন্দর্য দেখে যে তুমি হিংসা করো সেটাও আমি ভালোভাবে জানি, বুঝেছো? কেন রে ছোট, তোর রূপ দেখে আমি কেন হিংসা করব বল তো? আর আমি হিংসা করলে কি তোর রূপটা আমার কাছে চলে আসবে? তাহলে বল। আলোর এমন কথা শুনে তারপর রূপা কোনো কিছু কথা বলে না। তারপর আলো সব জামা কাপড় কেচে নিয়ে বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়ে দেয়। ভগবান আমাকে যা রূপ দিয়ে পাঠিয়েছে সেটা নিয়ে আমি খুশি আছি। সবার কেন এত মাথা ব্যথা তাও জানি না। সব জায়গায় রূপ আর রূপ নিয়ে চর্চা হতে থাকে। কেন, যারা কালো তারা কি মানুষ নয় নাকি? যাদের রূপ আছে তাদের কেন এত অহংকার তা কে জানে। আলো সবার কথায় খুব কষ্ট পেত, কিন্তু আলো কোনো কিছু কথা বলতো না সবার সামনে। সে মুখ বন্ধ করে সেখান থেকেই চলে যেত। এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়। আচ্ছা শোনো না, আমি বলছিলাম যে আমার জন্য কিছু ক্রিম এনে দেবে। আমি না ওগুলো ভিডিওতে দেখেছি গো, আর ওরা মেখে কত সুন্দর পরিষ্কার হচ্ছে, তাই আমিও একবার মাখতে চাই। এনে দাও না গো। কেন গিন্নি, তুমি তো এমনিতেই সুন্দর, তাহলে আবার ক্রিম মাখার কি দরকার আছে? দেখো, তুমি কি চাও না যে তোমার বউ একটু সুন্দর হবে, সবাই তাকে কত প্রশংসা করবে? তুমি কি চাও না? আর আমি এত কিছু করি শুধুমাত্র তোমাকে দেখানোর জন্য, আর তুমি এইটুকু করতে পারবে না আমার জন্য? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি অত চিন্তা করো না তো। কি কি আনতে হবে একবার তুমি আমাকে কাগজে লিখে দেবে, তাহলে আমি ওইগুলো কিনে নিয়ে আসবো। রূপা তার বরের মুখ থেকে এমন কথা শুনে সে অনেক খুশি হয়ে যায়। আচ্ছা ছোট, তুই চলে এসেছিস বোন, খুব ভালো করেছিস। আয় না বোন, একটু একটু আনাজগুলো কেটে দে। তার থেকে আমি এখান থেকে একটা একটা করে রান্না বানিয়ে ফেলি। সেই সকাল থেকে একা হাতে অনেক কাজ করে যাচ্ছি। এবার তুই আমাকে একটু সাহায্য কর বোন আমার। দেখো দিদি, আমি ওসব আনাজ টানাজ কাটতে পারবো না। আর আনাজ কাটতে গেলে যদি আমার হাতটা এক্ষুনি কেটে যায় তাহলে কি হবে বলো তো? আমি ওসব করতে পারবো না। আর তুমি যেমন করছো তেমনই করো।
ছোট, তুই তো বাড়ি কোনোদিন কোনো একটা ভালোভাবে কাজ করিস না, তাহলে একটা কাজ করতে বললে তুই এমন কেন করিস বলতো? দেখো দিদি, সংসারে কাজকর্ম করতে গেলে গায়ে হাতে ধুলোবালি লেগে যাবে, আর আমি চাই না যে আমার এত সুন্দর শরীরে আমি ধুলোবালি লাগাতে। তুই সুন্দরী বলে কি তাহলে ঘরের কোনো কাজ করবি না? তাহলে বিয়ে কেন করেছিস বল? বাড়িতে থাকতে পারতিস। তুই তো জানিস শ্বশুর বাড়িতে এলে সব কিছু কাজকর্ম করতে হয়, বয়স্ক মা আছে। তাহলে তুই কি বলতো, কাকে দিয়ে কাজ করাবি? আর আমি আছি বলে সব কিছু কাজকর্ম করে দিচ্ছি। আর তুই যদি একা থাকতিস তাহলে তুই কি বলতো, এত রূপ রূপ করতে পারতিস বল? দেখো দিদি, এইসব ঘরের কাজকর্ম না তোমার মতো কালো মেয়েদের মানায়, আমার মতো এত সুন্দরী মেয়েদের মানায় না। আর হ্যাঁ, আমি এসব করতে পারবো না। তুমি যেমন করছো তেমন করো, আমি যাই। তারপর সেখান থেকে রূপা এসব কথা বলে সে চলে যায়। এবার যে একা হাতে এতগুলো রান্না কিভাবে সামলাবো বুঝতেই পারছি না। দূর, আর ভালোই লাগে না। রাতে যখন বিকাশ বাড়ি ফেরে আর সাথে করে সে কিনে নিয়ে আসে তার বইয়ের দেওয়া সব ক্রিম। গিন্নি, এই ব্যাগের মধ্যে তুমি যা যা ক্রিমের কথা বলেছিলে সব আছে, দেখে নাও। ওই ক্রিমগুলো দেখে রূপা অনেক খুশি হয় আর সে মনে মনে ভাবতে থাকে, আমার যে কি মজা হচ্ছে কি বলবো। আমার বর আমার জন্য ক্রিমগুলো কিনে নিয়ে এসেছে। আজকে রাতেই ক্রিমগুলো মেখে শুবো, আর কালকের থেকে আরো বেশি সুন্দরী হয়ে যাব। ওহো। তারপর রূপা সেই ক্রিমগুলো তার মুখে তার গায়ে হাতে লাগিয়ে সে শুয়ে পড়ে। রূপা যখন সকালে ঘুম থেকে উঠে দেখে তার সারা শরীর এবং মুখে বড় বড় কিসব ঘায়ের মতো বেরিয়েছে। আরে, আমার সারা শরীর মুখে হাত পায়ে এইসব কি বেরিয়েছে? এইসবের জন্য আমার যে শরীরটা পুরোটাই খারাপ হয়ে গেছে। এখন যে আমি কাউকে আমার মুখ দেখাতে পারবো না। এইসব কি হয়ে গেল আমার সাথে? তারপর আলো একটা কবিরাজ মশাইকে ডেকে নিয়ে আসে। কবিরাজ মশাই রূপাকে দেখার পর সে কিছু জড়িবুটি দিয়ে যায়। সেই জড়িবুটিগুলো বেটে সেই ক্ষত ক্ষত জায়গায় লাগানোর কথা বলেছিল। দিদি, তুমি আমার গায়ে হাত দেবে? আমার গা যে কেমন যেন পচে পচে গেছে, কিন্তু ওইসব জিনিসগুলো তোমার হাতে লাগলে তোমার শরীর যে খারাপ হয়ে যাবে। তার থেকে একটা কাজ করো দিদি, তোমাকে আমার শরীরে ছুঁতে হবে না। দৌড় পাগলি, ওসব আমি ভয় পাই না। আর তুই আমার বোন হোস, তোর আজকের এত বড় বিপদ হয়েছে, আর আমি এমনভাবে চুপ করে থাকবো বল? আমার যা খুশি হয় হবে, সে নয় দেখা যাবে, কিন্তু তোকে যে আগে সুস্থ হতে হবে। এমনভাবে তোকে যে আমি দেখতে পারি না বোন। দিদি, আমি বুঝতে পারছি আমি তোমাকে সবসময় কত অপমান করেছি, তোমাকে কত বড় ছোট কথা শুনিয়েছি, তোমার গায়ের রং নিয়ে কত পরিহাস করেছি, আর আজ দেখো ভগবান আমাকে সেই বানিয়ে দিয়েছে। ছোট বৌমা, তুমি একদম চিন্তা করো না মা। তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছো, সেটাই অনেক। আর হ্যাঁ, তুমি দেখবে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে মা, তুমি একদম চিন্তা করো না। বোন, এবার চুপ করে মুখটা বন্ধ করে থাকতো দেখি। এই জড়িবটিগুলো নিয়ে আমি তোর সব জায়গায় লাগিয়ে দেবো শরীরে, দেখবি কিছুদিনের মধ্যে তুই আবার সুস্থ হয়ে গেছিস। এবার চুপ কর। তারপর আলো সেই জড়িবটিগুলো নিয়ে রূপার সারা শরীরে ধীরে ধীরে লাগিয়ে দেয়। এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়, আর প্রত্যেক দিন লাগানোর ফলে তার রূপা একদম সুস্থ স্বাভাবিক আগের মতো ফিরে আসে। দিদি, এই সব কিছু তোমার জন্য হয়েছে, আর তুমি যদি না থাকতে তাহলে হয়তো আমি আজকের আমার আগের মতো রূপে আর ফিরে আসতে পারতাম না। তোমাকে কি বলে ধন্যবাদ দেব? ধন্যবাদ দিলে অনেক ছোট হবে, তোমাকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। ঠিক আছে রে ছোট, কোনো অসুবিধা নেই। তুই যে একদম সুস্থ স্বাভাবিক হয়ে গেছিস, এটাই আমার কাছে অনেক কিছু রে। দিদি, আমি আমার নিজের ভুলটা বুঝতে পেরেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। আর আজকের আমি বুঝতে পারলাম যে রূপ থাকলে সবসময় সব কিছু হয় না, গুণ থাকাও দরকার, আর সেটা তোমার মধ্যে আছে দিদি। আর আমি বুঝতে পারছি তোমার মধ্যে এতদিন কেমন কষ্ট হতো না হতো। আজকেকার পর থেকে তোমাকে আর কেউ তোমার গায়ের রং নিয়ে কোনো কথা বলবে না, সবার আগে আমি সামনে দাঁড়াবো। বোন, তোকে আমি আর কি বলবো, তুই তো আমার ছোট বোন হোস, আর তোর ওপর কেন আমি রেগে থাকবো বল?
আর হ্যাঁ, তুই যে তোর নিজের ভুলটা বুঝতে পেরেছিস, সেটাই যে আমার কাছে অনেক কিছু রে। আলো আর রূপা তারপর থেকে তারা খুশি খুশি জীবন কাটাতে থাকে। আর গ্রামের যদি কেউ কেউ কোনো কিছু আলোকে গায়ের রং নিয়ে কথা বলতো, আর সামনে ঢাল হয়ে রূপাই দাঁড়াতো।